হ্যাঁ, হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ভালো আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এত পার্টিসিপেন্ট এত কম কেন? ম্যাম তোমার হচ্ছে এক্সাম নাম্বার। আছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম এক্সাম কাছাকাছি তো। কবে এক্সাম তোমাদের? ম্যাম মার্চে। তোমাদের কি প্রফ না সেকেন্ড প্রফ? জি ম্যাম। ও আচ্ছা আচ্ছা। তোমরা তো তাহলে ক্লাস করতেছো, কিন্তু তোমাদের শুধু ক্লাসই করা, মানে ওভাবে করে তো আর মানে তোমরা কনসেন্ট্রেশন দিতে পারতেছো না। তোমাদের এক্সাম আছে সেকেন্ড প্রফেশনাল। তোমাদের জি এই ম্যাম। সেকেন্ড প্রফ তোমাদের পিছাই গেল তাই না? জি ম্যাম। পিছাই গেছে কয় মাস? ম্যাম অনেক দিন তো। মে মে নরমালি মে। মে সেশন। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের তাহলে আমরা যে ক্লাস করাচ্ছি, কিন্তু তোমরা তো তাহলে তো ওভাবে করে এর জন্য ক্লাস, কিন্তু এই ক্লাস তো আর পরে পাওয়াও যাবে না। আমরা তো এরপরে আর এগুলো ইয়ে করবো না, তোমাদের তো রিপিট। লস হয়ে যাবে অনেক। যারা ক্লাস করতেছে না তারাও তো আরো আরো তো সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, আজকে একটু ছোট করে ক্লাস নিব। আমি আজকে একটু বিজি ছিলাম। আচ্ছা, কালকে যে ক্লাস নিছি তোমরা পড়ছো তো নাকি? জি ম্যাম। সবাই ক্যামেরায় আসো, ক্যামেরায় ভয় পাওয়ার কিছু নাই। ক্যামেরায় আসো, সবাই ক্যামেরা অন করো। মাত্র 8 জন পার্টিসিপেন্ট দেখায়, এত কম। হুম, ফারিহা, ফেরদৌস, নুসাইবা চৌধুরী, তোমরা ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো। হুম, ক্যামেরা না অন করলে কেমন লাগে? আমরা কালকে কি পড়ছি? হোস্ট ডিফেন্স, তাই না? হোস্ট ডিফেন্স কয় ধরনের বলো তো, রাদিয়া, রামিশা? ম্যাম দুই ধরনের, হ্যাঁ বলো। স্পেসিফিক আর একটা হচ্ছে নন স্পেসিফিক। হুম, বলো নন স্পেসিফিক গুলোর মধ্যে কি কি আছে, স্পেসিফিক কি কি আছে? হ্যাঁ ম্যাম, নন স্পেসিফিক এর মধ্যে প্রথমে আছে হচ্ছে ইন্টারফেরন, তারপর হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে আলফা ডিফেন্স, তারপর হচ্ছে অ্যাপোলিপোপ্রোটিন, বিটা এডিটিং এনজাইম, ফিভার, সার্কামসিশন, তারপর হচ্ছে আর হচ্ছে তারপর হচ্ছে ম্যাম স্পেসিফিক এর মধ্যে আবার আছে হচ্ছে ম্যাম অ্যান্টিবডি অ্যান্টিবডি মেডিয়েটেড একটা হবে, তারপরে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি, তাই না? অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, মধ্যে তাহলে আমার আর হচ্ছে হার্ড ইমিউনিটি, তাই না? জি ম্যাম, জি হার্ড ইমিউনিটি। যাই হোক, এগুলো তোমরা কিন্তু ডিটেলস একটু, আমি আর ধরতেছি না, ডিটেলস একটু কিন্তু তোমাদের জানতে হবে কালকে যেগুলো পড়াই দিছি। তো আচ্ছা, হার্ড ইমিউনিটিটা খুব ইম্পর্টেন্ট। হার্ড ইমিউনিটিটা একজন বলো তো, ফারিহা। হার্ড ইমিউনিটি, হোয়াট ইজ হার্ড ইমিউনিটি? একটু বুঝাই বলো। ডেসক্রাইব করতে পারবো। হ্যাঁ বলো বলো, বুঝতে পারলেই হয়েছে, এখন যেহেতু পরীক্ষা তুমি বুঝাই বলো। যদি আমরা 90 যদি আমরা হচ্ছে একটা পপুলেশনের 90%কে যদি একটা ভ্যাকসিন দিই, তারপর যদি বাকি 10%কে ভ্যাকসিন না দিতে পারি বা না দিই, কিন্তু তারা হচ্ছে অটো ইমিউনাইজ হয়ে যাবে, কারণ হচ্ছে ওই 90% হচ্ছে অলরেডি অ্যান্টিবডি গেইন করে ফেলছে। তো এটার কি একটা গ্রুপের একটা বলো ভালো করে, মানে এটাকে আমরা কি এই জন্য কি বলি, কমিউনিটি কমিউনিটি ইমিউনিটি, তাই না? হার্ড ইমিউনিটিকে আমরা কমিউনিটি ইমিউনিটিও বলা হয়। এই জন্যই বলা হয় যে আমরা পপুলেশনের একটা ম্যাক্সিমাম পপুলেশনে যদি দিয়ে দিই, তাহলে বাকি পপুলেশনও এটা অ্যাচিভ করে ফেলে, তাই না? তো ওটা কিভাবে, যেমন একটু উদাহরণ দিয়ে বলো। যেমন আমরা তো পোলিও ভ্যাকসিনে একটা হার্ড ইমিউনিটি গেইন করছি, তাই না? জি ম্যাম, এই জন্য পোলিও অলমোস্ট ইরাডিকেট হয়ে যেতে পারছে বাংলাদেশে এখন। হ্যাঁ, হচ্ছে একটা মেকানিজমটা একটু বলতে পারবা? এটা কিন্তু লাগবে। হ্যাঁ, হার্ড ইমিউনিটি খুব, মানে এটা মেকানিজমটা কি, এই যে আমরা পোলিও ভ্যাকসিন দিয়ে, একটু বলো যদি পারো। বলতে পারবো না? আচ্ছা, তাহলে প্রসন্ন রাজ বলো তো।
একটা IgA হলো মানে আমরা দেওয়ার পরে যে IgA হয় একটা গাট ইমিউনিটি দেয়। তো এটা ওই দেখা যায় যে পোলিও ভাইরাস যদি ঢুকেও তাহলে সেটাকে সে ইনহিবিট করে, হ্যাঁ? এটাকে সে রিসেপ্টরে বসতে দেয় না। হ্যাঁ? এটা এইভাবে ইনহিবিট করে। আর হলো কি যে একটা ভ্যাকসিন এটা তো একটা আমাদের লাইভ অ্যাটেনুয়েটেড লাইভ অ্যাটেনুয়েটেড। ভাইরাসটা কি লাইভ ভাইরাস থাকে ও সে রেপ্লিকেট করে, তাই না? সে কিন্তু আমাদের এটা রেপ্লিকেট করে এবং যেহেতু এটা ফিকুলার রুটে ট্রান্সমিশন হয় এজন্য দেখা যায় যে এটা আবার এই কমিউনিটিতেও এইভাবে করে চলে যাচ্ছে। তো এইভাবে করে দেখা যায় যে ভ্যাকসিন অন্যদের মাঝেও দেখা যায় যে চলে যায়, হ্যাঁ? ভ্যাকসিন ভাইরাসটা। তো এভাবেই দেখা যায় যে একটা আমরা মানে একটা এই ইমিউনিটিটা গেইন করে ফেলি, একটা হার্ড ইমিউনিটি। এটাই বলে যে হার্ড ইমিউনিটি, হ্যাঁ? মানে একটা মোস্ট অফ দ্য পিপল আমরা ইমিউনিটিটা গেইন করে ফেলি। আচ্ছা ঠিক আছে। তো আমি আজকে যে তোমাদের মনে হয় স্যার মনে হয় যে তোমরা অ্যাটিপিক্যাল ভাইরাস, হ্যাঁ? অ্যাটিপিক্যাল ভাইরাস এটা পড়ায়নি মনে হয়। এটা একটু পড়ায় দিতে বলছে তো ওইটাই আমি তাহলে আজকে একটু পড়াই দিই তোমাদের। আর অ্যান্টিভাইরাল। আমাদের এই যে ইয়েতে ভাইরোলজিতে অ্যান্টিভাইরাল এজেন্ট খুব বেশি মানে পড়তে অত মানে আমরা ধরিও না। হ্যাঁ? মানে কিছু ড্রাগস এর শুধু নাম শুনতে চাই। মেকানিজম অফ অ্যাকশন খুব শর্ট। খালি যে মেইন স্পেসিফিক যে জায়গাটা তারা ইনহিবিট করে সেটুকু শুধু শুনতে চাই, খুব বেশি লাগে না। যেমন আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ওটার মেকানিজম অফ অ্যাকশন আমাদের বেশি লাগে। তো অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক কিছু সাবস্টেন্স আছে, হ্যাঁ? টিপিক্যাল ভাইরাস, হ্যাঁ? টিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট কি আছে যেমন হলো একটা কি ডিফেক্টিভ ভাইরাস, হ্যাঁ? ডিফেক্টিভ ভাইরাস আছে আমাদের হলো কি 4 ধরনের আছে। একটা ডিফেক্টিভ ভাইরাস, সিউডোভিরিয়ন্স, তারপরে আছে ভিরিয়য়েডস আর হলো প্রিয়ন, হ্যাঁ? এটা ডিফেক্টিভ ভাইরাস, সিউডোভিরিয়ন্স, তারপরে আছে আমার হলো ভিরিয়য়েডস আর হলো প্রিয়ন। তো ডিফেক্টিভ ভাইরাস কি? ডিফেক্টিভ ভাইরাসটা হলো যে এগুলো ডিফেক্টিভ ভাইরাস আর কম্পোস্ট অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড। ডিফেক্টিভ ভাইরাসটা কি? ডিফেক্টিভ ভাইরাস আর কম্পোস্ট অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন। এটার মধ্যে তাহলে ভাইরাল নিউক্লিক অ্যাসিডও থাকে, প্রোটিনও থাকে, বাট এটা রেপ্লিকেট করতে পারে না। বাট দে ক্যান নট রেপ্লিকেট উইদাউট দ্য হেল্প অফ হেল্পার ভাইরাস। ঠিক আছে? হ্যাঁ, এদের মানে এদের কিছু মানে রেপ্লিকেশন হওয়ার জন্য যে জিনিস দরকার মানে মেকানিজম দরকার সবকিছু থাকে না ডিফেক্টিভ ভাইরাসে, হ্যাঁ? এদের মধ্যে ভাইরাল নিউক্লিক অ্যাসিড থাকে এন্ড প্রোটিন থাকে, বাট ক্যান নট রেপ্লিকেট উইদাউট হেল্পার ভাইরাস, হুইচ কি করে যেটা প্রোভাইডস দ্য মিসিং ফাংশন, হ্যাঁ? তাহলে আমাদের ডিফেক্টিভ ভাইরাস যেটা ডিফেক্টিভ ভাইরাসে তাহলে এটার মধ্যে আমাদের নিউক্লিক অ্যাসিডও থাকে, ভাইরাল নিউক্লিক অ্যাসিডও থাকে, প্রোটিন থাকে, কিন্তু একটা হেল্পার ভাইরাস লাগে তাদের রেপ্লিকেশন হওয়ার জন্য যেটা তাদের মিসিং ফাংশনটাকে প্রোভাইড করে, হ্যাঁ? এখন এই ডিফেক্টিভ ভাইরাসটা যখন যে আমাদের কোনো ভাইরাল ইনফেকশন হয় বডিতে, when viral replication occurs in the body, then ডিফেক্টিভ ভাইরাস তখনই প্রডিউস হয়। এই ভাইরাসগুলো তো তখন কি হয় সাম পার্ট ডিলিশন অর মিউটেশন থাকে পার্টস এদের মধ্যে, দেখা যায় যে কিছু ডিলিশন অর মিউটেশন থাকে, এই জন্য এদেরকে যে ডিফেক্টিভ ভাইরাস বলে, হ্যাঁ? এদের মানে জেনেটিক ম্যাটেরিয়ালে কিছু মিউটেশন অর ডিলিশন থাকে, এই জন্য এদেরকে ডিফেক্টিভ ভাইরাস বলে। তো এইগুলো এরা কিন্তু ডিফেক্টিভ ভাইরাস গুলো কিন্তু একটা মানে রোল আছে যেটা কি এরা কিন্তু ইনফেকশন ওভাবে করে না, কিন্তু এরা কি করে বরং আরো ইনফেক্টিভ যে ভাইরাস পার্টিকেল গুলো আছে তাদের ইনফেকশন করার ক্যাপাসিটিটাকে তারা লিমিট করে দেয়, হ্যাঁ? ওদেরকেই আরো একটা ইয়ে করে। দেখা যায় যে যখন এই যে আমাদের যে ভাইরাল রেপ্লিকেশন হয় কোনো ভাইরাল ইনফেকশনে, যে ভাইরাস রেপ্লিকেট হচ্ছে না, ইনফেক্টিভ ভাইরাস যখন ঢুকে, এই ভাইরাল রেপ্লিকেশনের সময় যে নতুন ভাইরাস গুলো যখন প্রোজেনি ভাইরাস হয়, আবার নতুন অনেক ভাইরাস হয়, সেই তখন দেখা যায় এখানে ম্যাক্সিমাম ভাইরাসই দেখা যায় যে ডিফেক্টিভ ভাইরাস, হ্যাঁ? এবং ইনফেক্টিভ ভাইরাস খুব কম পরিমাণে তৈরি হয়। তো এটা রেশিওটা বলছে যে কত 100:1 ডিফেক্টিভ ভাইরাস মানে যদি 100 হয় তাহলে ইনফেক্টিভ ভাইরাস একটা তৈরি হয়, বুঝা গেছে? ডিউরিং রেপ্লিকেশন, হ্যাঁ? তো এই জন্য এরা কি করে, এরা কিন্তু এটা চিন্তা করা হয় যে এরা কিন্তু একটা যে বরং এরা কিন্তু ফাইট করে, এরা হলো যে ইনফেক্টিভ যে ভাইরাস গুলোকে তাদের ইয়ে করার ক্যাপাসিটি, ইনফেকশন করার ক্যাপাসিটিকে তারা লিমিটিং দ্য অ্যাবিলিটি অফ দ্য ইনফেকশাস পার্টিকেলস টু গ্রো। ইনফেকশাস পার্টিকেল গুলোকে তারা বরং গ্রো করতে দেয় না, রেপ্লিকেট করতে দেয় না। এরা একটু ডিফেন্স মেকানিজম হিসেবে আমাদের কাজ করে একটা, হ্যাঁ? এইগুলো আমাদের ডিফেক্টিভ ভাইরাস। আর যে এটা কিন্তু উদাহরণ কি ওই যে যেমন আমরা হেপাটাইটিস বি ভাইরাস
আর ডি ভাইরাস করছি না, তো হেপাটাইটিস ডি ভাইরাসটা কিন্তু ডিফেক্টিভ ভাইরাস, সে কিন্তু নিজে নিজে কিন্তু সে কিন্তু গ্রো করতে পারে না, রেপ্লিকেট করতে পারে না, তার কিন্তু সবসময় একটা হেল্পার ভাইরাস লাগে, হেপাটাইটিস বি ভাইরাসকে লাগে। বুঝা গেছে? এটা মনে হয় তোমরা পড়ছো যখন হেপাটাইটিস বি ডি পড়াইছে তখন এটা বলছে নিশ্চয়ই। তো এটা আরেকটা কি নাম্বার 2, এখন আমরা কি সিউডো ভেরিয়েন্টস কাকে বলে? সিউডো ভেরিয়েন্টসটা কি? সিউডো মানে কি ফলস, তাই না? আর এই সিউডো ভেরিয়েন্টসটা কি? এটার মধ্যে কি থাকে? এরা কন্টেইন করে কি হোস্ট সেল ডিএনএ থাকে এদের মধ্যে। যখন ভাইরাল রেপ্লিকেশন হয় সেলের মধ্যে, যখন ভাইরাল রেপ্লিকেশন হয় দ্যাট টাইম এই ভাইরাস পার্টিকেল যখন গ্রো করে, যখন ভাইরাস পার্টিকেল গুলো আসে উইদিন দিস টাইম, তখন দেখা যায় যে কি যে হোস্ট সেলের মধ্যেই তো ভাইরাস গুলো রেপ্লিকেট করে। ভাইরাসটা সেলুলার, হোস্ট সেল ছাড়া তারা রেপ্লিকেশন করতে পারে না। তো তাহলে ওই যখন ভাইরাল সেলগুলো যখন ভাইরাস গুলো যখন রেপ্লিকেট করে সেলের মধ্যে, তখন দেখা যায় যে হোস্ট সেল ডিএনএ গুলো কি হয়? ফ্রাগমেন্টেড হয়ে যায়। এই তখন এই ফ্রাগমেন্টেড যখন when they become fragmented, a piece of fragmented host cell DNA become incorporated into viral particle, then it turns into pseudovirions, তখন এটাকে আমরা pseudovirions বলি। বুঝা গেছে? pseudovirions তাহলে কি? এর মধ্যে they contain host cell DNA within the capsid। তো কখন তারা হোস্ট সেল ডিএনএটাকে নিয়ে দেয়? যখন ভাইরাল রেপ্লিকেশন হয় within the host cell, then host cell become fragmented and the part of the host cell DNA become incorporated into viral particle, then it turns into pseudovirions। এইভাবে হোস্ট সেল ডিএনএটা ভাইরাস পার্টিকেলের মধ্যে চলে যায়, এটাকে আমরা pseudovirions বলতেছি। তো এই pseudovirions হলো যে এরা সেলকে ইনফেক্ট করতে পারে বাট দে ডু নট রেপ্লিকেট। pseudovirions কিন্তু রেপ্লিকেট করতে পারে না। এই হলো আমাদের pseudovirions। বুঝা গেছে? এখন আমরা নাম্বার 3 যাই। এটা কি? ভিরিওয়েডস। ভিরিওয়েডসটা কি? এটা কনসিস্ট করে কি সোলি অফ এ সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ উইদাউট প্রোটিন কোড। এদের কোনো প্রোটিন থাকে না, শুধু একটা সার্কুলার একটা সিঙ্গেল মলিকুল অফ আরএনএ থাকে। এরা শুধু কনসিস্ট, এদের মধ্যে থাকে সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ উইদাউট প্রোটিন কোড আর ইনভেলপ। এদের কোনো প্রোটিন থাকে না। তো দেখা যায় যে এরা কি করে, এই যে এরা মানে এরা হলো যে কিছু প্ল্যান্ট ডিজিজ আছে, এই প্ল্যান্টে এরা ডিজিজ করে বাট আর নট ইমপ্লিকেটেড ইন এনি হিউম্যান ডিজিজেস। তার মানে এরা কোনো হিউম্যান ডিজিজ করতে পারে না, কিন্তু এরা কিছু প্ল্যান্টে ডিজিজ করে। তো আমাদের এটা জানতে হবে যে কি কি অ্যাটিপিক্যাল ভাইরাস আছে। হ্যাঁ, আর আমরা লাস্ট যেটা, তাহলে এটা কি বললাম আমরা? ভিরিওডের মধ্যে কি থাকে? একটা সিঙ্গেল সার্কুলার একটা আরএনএ একটা মলিকুল থাকে, এদের মধ্যে কোনো প্রোটিন কোড থাকে না। ঠিক আছে? আর এরা কিন্তু হিউম্যানে কোনো ডিজিজ করে না, এরা শুধু প্ল্যান্টে ডিজিজ করে। এখন আমরা যেটা বলবো আরেকটা কি প্রিয়ন বলি, যে প্রিয়নটা কিন্তু খুবই হাইলি একটা ইনফেকশাস একটা পার্টিকেল। এদের কিন্তু কোনো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে না, এরা শুধু অনলি কনসিস্ট করে শুধু প্রোটিন। হ্যাঁ, এরা শুধু এদের মধ্যে শুধু থাকে প্রোটিন, এরা আর কোনো জেনেটিক আরএনএ অথবা ডিএনএ এদের মধ্যে থাকে না। এদের মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, এবং এরা কিছু ডিজিজ করে। এই ডিজিজ গুলার নাম তোমাদের জানতে হবে, যেমন হলো যে 2-1টা নাম জানতে হবে। স্লো ডিজিজেস বলে এগুলো, খুব স্লোলি প্রোগ্রেসিভ ডিজিজ। এই যে কল্ড হলে মানে কি বলে এগুলোকে? ট্রান্সমিসিবল স্পঞ্জিওফ্রম এনকেফালোপ্যাথিস, যেটা যেমন কি বলে ক্রুসফিল্ড-জ্যাকব ডিজিজ হয়। ইন হিউম্যানে বলে ক্রুসফিল্ড-জ্যাকব ডিজিজ, একটা ব্রেনে একটা এনকেফালোপ্যাথি হয়। হ্যাঁ, আর অ্যানিমেলস এর যে শিপের মধ্যে হয় যে ডিজিজটা, তাকে বলে হ্যাঁ একটা। তাহলে আমরা 2 ধরনের একটা ডিজিজ দেখতে পাই, একটা হলো ট্রান্সমিসিবল স্পঞ্জিওফ্রম এনকেফালোপ্যাথিসের 2টা ভাগ, একটা হলো ক্রুসফিল্ড-জ্যাকব ডিজিজ, এটা ইন কেস অফ হিউম্যান, এন্ড আর হলো কি স্ক্র্যাপি, এটা হলো ইন শিপ। ঠিক আছে? তো এই হলো আমাদের। এবং এই প্রিয়ন যেটা, এটা কিন্তু হাইলি রেজিস্ট্যান্ট। এটা আমরা দেখা যায় যে কোনো যদি আমরা আলট্রাভায়োলেট লাইট কিংবা হিট এটা দিয়ে যদি আমরা এটাকে ইনঅ্যাক্টিভেট করতে চাই, দেখা যায় যে এটা ইনঅ্যাক্টিভেট করা যায় না। ঠিক আছে? তো এখন আমরা এখন তাহলে এটাকে কিভাবে ইনঅ্যাক্টিভেটেড করতে পারি? এটাকে ইনঅ্যাক্টিভেট করা যায়, কিছু সলিউশন আছে, যেমন হাইপোক্লোরাইড, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। আবার আমাদের যেটা মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্ট, যেটা সবচেয়ে বেশি অটোক্লেভ। হ্যাঁ, আমরা অটোক্লেভ করলে এই প্রিয়ন ম্যাটেরিয়াল যেটা আছে, প্রিয়নটাকে আমরা
আমরা হলো যে স্টেরিলাইজ করতে পারি প্রিয়নটাকে, মানে তখন প্রিয়নটাকে কিল করা যায়। হ্যাঁ, তাহলে কি কি একটা হলো হাইপোক্লোরাইড দিয়ে করতে পারি, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো কেমিক্যাল সলিউশন। আর আমরা করতে পারি যে কি দিয়ে, অটোক্লেভ করতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের ইয়ে। কিন্তু যদি আমরা আলট্রাভায়োলেট লাইট কিংবা হিট দেই তাহলে কিন্তু এটা রেজিস্ট্যান্ট, আলট্রাভায়োলেট লাইট এবং হিটে এরা রেজিস্ট্যান্ট। ঠিক আছে, এখন আমরা এই যে প্রিয়ন এবং আমাদের সবসময় একটা কিন্তু ডিফারেন্স আসে প্রিয়ন এবং মানে কনভেনশনাল যে ভাইরাস, এই ভাইরাস এবং প্রিয়নের মধ্যে পার্থক্য আসে এবং এটা আমাদের ডিফারেন্স আসে। তারপরে হলো কি যে এমসিকিউ কোশ্চেন গুলোতে এগুলো যে ট্রু ফলস এগুলো আসে। তো প্রিয়ন যেটা আমি বললাম এটা সোললি এটা কন্টেন্ট, মানে এটা কি প্রোটিন দিয়ে শুধু তৈরি, এদের কোনো জেনেটিক ম্যাটেরিয়াল থাকে না, না ডিএনএ না এনে। তাহলে পার্টিকেল কন্টেন্টস যদি বলি প্রিয়নের মধ্যে কোনো নো নিউক্লিক অ্যাসিড, কিন্তু আমরা ভাইরাসের মধ্যে কি আইদার ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে, তাই না? তাহলে আমাদের হলো যে এই পার্থক্য একটা। আরেকটা কি প্রোটিন স্ট্রাকচার, যেটা বলি যে প্রোটিন কোড, পার্টিকেল কন্টেন্টস প্রোটিন। তো এটা প্রিয়নের মধ্যে আমরা প্রোটিন শুধু থাকে, কিন্তু ভাইরাসের মধ্যে প্রোটিনও পাওয়া যায়, তাই না? তাহলে ভাইরাসের মধ্যে প্রোটিনও পাওয়া যায় এবং নিউক্লিক অ্যাসিডও পাওয়া যায়। এখন যেটা ইনঅ্যাক্টিভেটেড র্যাপিডলি বাই আলট্রাভায়োলেট লাইট অর হিট, তাহলে এটা কি প্রিয়নটাকে আমরা ইনঅ্যাক্টিভেটেড করতে পারি না, আর ভাইরাসকে করা যায়। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা কিরকম লাগে দেখতে, প্রিয়ন যেটা সেটা হলো একটা ফিলামেন্টাস রড হিসেবে দেখা যায়। হ্যাঁ, আর কনভেনশনাল ভাইরাস যেটা সেটা কি দেখতে কেমন, ইকোসাহেড্রাল অর হেলিক্যাল সিমেট্রি। এখন আমরা ইনফেকশন করলে এটা কোনো অ্যান্টিবডি প্রডিউস করে না প্রিয়ন, কিন্তু আমরা যদি ভাইরাল ইনফেকশন দেখি তাহলে কি ভাইরাল ইনফেকশনে আমরা আপনার ভাইরাল ইনফেকশন আমরা কি অ্যান্টিবডি মানে ডেভেলপ হয়, তাই না? আর এটা প্রিয়নে আর কি ইনফেকশন ইনডিউসেস ইনফ্লামেশন, কোনো ইনফেকশনের পরে কোনো এটা কোনো ইনফ্লামেশন ইনডিউস করে না, কিন্তু ভাইরাস যেটা সেটা হলো এই যে ইনফ্লামেশনও এটা হবে। বুঝা গেছে? তাহলে ভিরিয়ন মানে ভাইরাস এবং হলো প্রিয়নের মধ্যে ডিফারেন্সটা। তাহলে প্রিয়নটা কি একটা প্রোটিন, এটা শুধু অনলি কনসিস্ট অফ প্রোটিন, এটার মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, কিন্তু ভাইরাসের প্রোটিনও থাকে নিউক্লিক অ্যাসিডও থাকে। হ্যাঁ, আর এটাকে আমরা ইনঅ্যাক্টিভেটেড, প্রিয়নটাকে আমরা ইনঅ্যাক্টিভেটেড করতে পারি না আলট্রাভায়োলেট লাইট অর হিট দিয়ে, এটাকে পারি না, কিন্তু আমরা ভাইরাসকে এটা ইনঅ্যাক্টিভেটেড করতে পারি। তো আমাদের প্রিয়নকে ইনঅ্যাক্টিভেটেড করতে হলে কি করতে হবে, কিছু কেমিক্যাল সলিউশন আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হলো আমাদের হাইপোক্লোরাইড সলিউশন, আর আমরা কি অটোক্লেভ করতে পারি। আর আমরা এখানে যেটা কি যে এটা আমরা যদি মাইক্রোস্কোপি করি, ইলেকট্রন মাইক্রোস্কোপিতে প্রিয়নটা দেখতে কিরকম লাগে, ফিলামেন্টাস রড শেপ। আর যেটা আমাদের হলো ভাইরাস পার্টিকেল সেটা কি ইকোসাহেড্রাল শেপ আর হেলিক্যাল স্ট্রাকচার আর কি। আর এটা কি আমাদের ইনফেকশন ইন্ডিউসেস অ্যান্টিবডি, এটা তাহলে প্রিয়নে আমরা পাবো না, কিন্তু আমরা যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে আমরা অ্যান্টিবডিও পাওয়া যাবে এবং এটা ভাইরাল ইনফেকশনে ইনফ্লামেশনও ইন্ডিউস করে। তাহলে বোঝা গেছে এই মোটামুটি অ্যাটিপিক্যাল ভাইরাস যেগুলো আর কি, ভাইরাস লাইক স্ট্রাকচার আমরা 4 ধরনের পেলাম, তাই না? তাহলে একটা কি এই যে আমাদের হলো ডিফেক্টিভ ভাইরাস, সিউডোভিরিয়ন্স, একটা হলো ভিরিয়ড, আর হলো প্রিয়ন। এই 4টা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো যারা দেখা যায় যে অনেক যারা ভালো করে তাদেরকে দেখা যায় যে এগুলো চুজ করে একটু ধরে নেয় একটু ভালো মার্কস দেওয়ার জন্য। হ্যাঁ, যে নর্মাল যেগুলো আমরা সিম্পল কোশ্চেন করবেই, তো যারা একটু ভালো করবে তাদেরকে একটু দেখা হয় যে এরা প্রিয়নটা সম্পর্কে জানে কিনা। হ্যাঁ, তারপরে এই ডিফেক্টিভ ভাইরাসটা সম্পর্কে একটু জানে কিনা, একটু চট করে অল্প, বেশি কিন্তু জানতে হয় না, এই অল্প জিনিস একটু করে জেনে নিতে হয়। তো ঠিক আছে, এটা আমরা আজকে গেল। আর আমি পড়াবো এখন একটু অ্যান্টিভাইরালটা। হ্যাঁ, অ্যান্টিভাইরালটা একটু পড়াই দিই। অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের কিন্তু খুব কম। অ্যান্টিভাইরাল ড্রাগস মানে কি ভাইরাসের এগেইনস্টে আমরা যেগুলো ড্রাগ, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস, আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস পড়ছি না, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। ভাইরাস কি সেলুলার নাকি অ্যাসেলুলার? অ্যাসেলুলার। হ্যাঁ, ভাইরাস সবসময় হোস্ট সেলের উপর ডিপেন্ড করে, তাই না? এই জন্য দেখা যায় কি যে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগস খুব কম। অ্যান্টিভাইরাল ড্রাগস কিন্তু তৈরি বেশি করা যায় না, এটা কতগুলো লিমিটেশন আছে। তো এই জিনিসটা আগে জানতে হবে যে কেন অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা বেশি তৈরি করতে পারি না।
অ্যান্টিভাইরাল ড্রাগ, কারণ আমরা কি যে সিলেক্টিভ টক্সিসিটি, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু অবটেন সিলেক্টিভ টক্সিসিটি এগেইনস্ট অ্যান্টিভাইরাল ড্রাগ খেতে। কারণ ভাইরাসের কি, ভাইরাস যেহেতু সেলুলার, ভাইরাস হলো হোস্ট সেলকে ইউটিলাইজ করে সে হলো রেপ্লিকেশন করে, প্রোটিন সিনথেসিস করে। হ্যাঁ, তো এই জন্য সে কি করে, তার রেপ্লিকেশনের জন্য সে হোস্ট সেলের মেশিনারি গুলো ইউজ করে, তাই না? এই জন্য আমরা সিলেক্টিভ টক্সিসিটিটা অবটেন করা খুব ডিফিকাল্ট। হোয়াট ইজ সিলেক্টিভ টক্সিসিটি, কেউ জানো? হোয়াট ইজ সিলেক্টিভ টক্সিসিটি? মানে হলো যে সিলেক্টিভ, তোমাদের মনে হয় ভুলে গেছে মনে হয়, মানে সিলেক্টিভ টক্সিসিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সিলেক্টিভ টক্সিসিটি মিনস হচ্ছে সিলেক্টিভ ইনহিবিশন অফ দ্য অর্গানিজম, সিলেক্টিভ ইনহিবিশন অফ দ্য গ্রোথ অফ দ্য অর্গানিজম, অর সিলেক্টিভ মানে এটাই আর কি, উইদাউট এনি হার্ম টু দ্য হোস্ট, উইদাউট এনি হার্মফুল ইফেক্ট টু দ্য হোস্ট, মানে হোস্টের কোনো কিছু হবে না, কিন্তু শুধুমাত্র আমরা সিলেক্টিভ টক্সিসিটিটা এভাবেই ড্রাগ গুলো বানানো হয় যে শুধুমাত্র এটা আমাদের এই যে ভাইরাস অথবা ব্যাকটেরিয়াকেই মারবে। তো এটা ভাইরাসের ক্ষেত্রে আর সম্ভব হয় না সিলেক্টিভ টক্সিসিটিটা অবটেন করা। এটা শুধুমাত্র আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, কারণ ব্যাকটেরিয়া তো মানে সেল ওয়াল থাকে, হ্যাঁ, যার কারণে আমরা ওই সিলেক্টিভ টক্সিসিটিটা মেনটেন করতে পারি, কিন্তু এখানে আমরা সিলেক্টিভ টক্সিসিটিটা মেনটেন করতে পারি না, যার কারণে আমরা এই অ্যান্টি ভাইরাল ড্রাগ খুব কম। এই জন্য ভাইরাল ইনফেকশন হয়ে গেলে খুব কঠিন অবস্থা। হ্যাঁ, এই যে আমরা করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাসের জন্য কোনো সিলেক্টিভ কোনো ড্রাগ কিন্তু নাই ওভাবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ট্রায়াল দেয়, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ মানে তৈরি করা খুব কঠিন। কারণ এদের সেল ওয়াল থাকে না, নিজের হোস্ট সেলের উপর ডিপেন্ডেন্ট, হোস্ট সেলের ওয়ালকে ব্যবহার করে। এখন আমি যদি ড্রাগ ইউজ করি, তাহলে দেখা যায় যে আমাদের কি, আমাদেরই ক্ষতি হবে, ঠিক আছে, ওই ইফেক্ট আমাদের উপর পড়বে। এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, লিমিটেশন হয় আমরা কেন অ্যান্টিভাইরাল ড্রাগস আর সো রেয়ার, বুঝা গেছে? কারণ একটা, তাহলে নাম্বার ওয়ান কি গেল, যেহেতু ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার, তারা দে become dependent to the host cell and use the structure of the host cell to synthesize their own structural protein and enzyme. That's why it is very much difficult to obtain selective toxicity. এটা নাম্বার ওয়ান। আরেকটা কি নাম্বার টু, যেটা সেটা হলো কি, ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড এই অনেকগুলো ভাইরাস, যেমন ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ডেই হলো যে আমার হলো যে পেশেন্টের তো কোনো সিমটম থাকে না, কিন্তু তার রেপ্লিকেশন যে সাইকেল গুলো, হ্যাঁ, however many cycles of the viral replication during occurs in this stage, in this incubation period. When the patient becomes well, there is no symptom. When the symptom arise, then it is too much late. তো যখন আমরা তখন কি করি, অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো স্টার্ট করি, কিন্তু তখন দেখা যায় যে অনেক ক্ষতি হয়ে যায়, অলরেডি অনেক ভাইরাস already become spread to the whole body, and it is very much late. তখন কিছু আর করা যায় না। হ্যাঁ, যা ক্ষতি, দেখা যায় যে অনেক ক্ষতি হয়ে যাবে এই সময়ের মধ্যে। তো এটা একটা অনেক লিমিটেশন, এটা আরেকটা লিমিটেশন। আর আরেকটা কি নাম্বার থ্রি, যেটা যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো কি ল্যাটেন্ট হিসেবে থাকে, তাদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো দে আর ইনএফেক্টিভ। যেমন কোন ভাইরাস, যেমন হলো যে হার্পিস ভাইরাস, এগুলো কি ল্যাটেন্ট হয়ে থাকে, হ্যাঁ, ল্যাটেন্ট ইনফেকশন করে। তো এদের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো মানে কাজ করতে পারে না। অ্যান্টিভাইরাল ড্রাগের কোনো রোলই থাকে না, এটা একটা। আবার কিছু কিছু আছে যারা, যেমন হলো যে আমরা যেটা বললাম যে এটা মানে ল্যাটেন্ট থাকে, যখন অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো রিচ করতে পারে না, হ্যাঁ, ল্যাটেন্ট অবস্থায়, আর যার কারণে এদেরকে ইরাডিকেট করা সম্ভব হয় না। ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু ইরাডিকেট দিস ভাইরাস। এবং কিছু কিছু ভাইরাস আছে যেগুলো আবার অ্যাবিলিটি আছে টু বিকাম মিউটেশন টু, যেমন হচ্ছে কি এই যে HIV ভাইরাস, এরা কি হয়, ভেরি মাচ র্যাপিডলি এরা মিউটেশন করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এরা কি করে, এরা খুব দ্রুত মিউটেশন করে। হ্যাঁ, এই মিউটেশন করার কারণে দেখা যায় যে এইসব ভাইরাসকে এই অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিভাইরাল এজেন্ট যেগুলা, এগুলাতে তারা রেজিস্ট্যান্ট হয়ে যায়। মানে এখন একটা তৈরি করলে একটা তার অ্যান্টিজেনিক প্রপার্টি দেখে দেখা যায় যে আবার তারা মিউটেশন হয়ে যায়, যার কারণে এই যে ড্রাগ গুলো এগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়, ঠিক আছে, ওদের এটা ক্যাপাসিটি আছে, হাইলি মিউটেটিং ক্যাপাসিটি। দ্যাটস ওয়াই এটার একটা অ্যানাদার একটা লিমিটেশন।
তো তারপরেও দেখা গেছে কি কিছু কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা মানে তৈরি করা সম্ভব হয়েছে তাদের এই রেপ্লিকেশন যে প্রসিডিউর, এই রেপ্লিকেশনের স্টেপস গুলোর উপরে ডিপেন্ড করে কিছু কিছু ড্রাগ তারপরও মানে সায়েন্টিস্টরা তারপরও বসে নেই, এগুলোর স্টেজের উপর ডিপেন্ড করেই রেপ্লিকেটিং সাইকেল গুলোর স্টেজের উপর ডিপেন্ড করেই বলেছে কতগুলো অ্যান্টিভাইরাল ড্রাগ আছে। হ্যাঁ, তো আমরা তাহলে সিলেক্টিভ টক্সিসিটি জিনিসটা আমরা জানলাম কি জিনিস সিলেক্টিভ টক্সিসিটি। তাহলে এটা কি করে? সিলেক্টিভ ইনহিবিশন অফ দ্য গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজম উইদাউট এনি অ্যাডভার্স ইফেক্ট টু দ্য হোস্ট, এটাকে আমরা সিলেক্টিভ টক্সিসিটি বলি। হ্যাঁ, তো সিলেক্টিভ টক্সিসিটি এই আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগের ক্ষেত্রে অবটেন করা ভেরি মাচ ডিফিকাল্ট। হ্যাঁ, এটা একটা নাম্বার 1 পয়েন্ট যার কারণে আমরা করতে পারি না। নাম্বার 2 কি, যে ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড there are some stages of the viral replication become occurs. That's why যখন পেশেন্ট বিকাম কি থাকে তখন পেশেন্টের কন্ডিশন ভালো থাকে। হ্যাঁ, যার কারণে যখন দেখা যায় যে পেশেন্টের সিমটম অ্যারাইজ করে তখন আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো ইউজ করি, তো তখন দেখা যায় যে অনেক লেট হয়ে যায়। হ্যাঁ, তখন অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো তত মানে ইফেক্ট করে না, আর তখন অত বেশি ইফেক্টিভ হয় না। ভাইরাসটা পুরো বডিতে দেখা যায় যে এটা ছড়ায় পড়ে, স্প্রেড হয়ে যায়। তো এটা একটা নাম্বার 2 পয়েন্ট। আর নাম্বার 3 পয়েন্ট যেটা কি, নাম্বার 3 হলো কি যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো কি ল্যাটেন্ট অবস্থায় থাকে, তাদেরকে অ্যান্টিভাইরাল ড্রাগ রিচ করতে পারে না। ঠিক আছে, যার কারণে এদেরকে ইরাডিকেট করা সম্ভব হয় না। আর নাম্বার 4 যেটা, সেটা হলো যে অনেকগুলো ভাইরাস আছে যেগুলো কি আবার তাদের হাইলি মিউটেটিং ক্যাপাসিটি থাকে। হ্যাঁ, তারা র্যাপিডলি মিউটেটিং করে। তো যার কারণে এই অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো সেখানে হলো যে রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন আমরা দেখবো যে কি কি আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ আছে। তারপরে ওই যে কিছু মানে আমরা এই স্টেজ গুলোর উপর ডিপেন্ড করে কতগুলো যেমন অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, যেমন মোড অফ অ্যাকশন যেগুলো কি যে যেমন হলো যে অ্যামান্টিডিন, রিমান্টিডিন, টেডিন। তোমাদের এই যে এগুলোর নাম কিছু কিছু কয়েকটা জানতে হবে এবং এদের মোড অফ অ্যাকশনটা। এই অ্যামান্টিডিন এবং রিমান্টিডিন এটা কি করে, এরা হলো আর্লি স্টেজে, এটা হলো ভাইরাল যে এটা বিশেষ করে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তাদের ক্ষেত্রে এটা ইফেক্টিভ। সেখানে কি করে তারা কি করে ইনহিবিটস আনকোটিং বাই ব্লকিং M2 ম্যাট্রিক্স প্রোটিন। তারা ইনহিবিট করে আনকোটিংটাকে, ভাইরাল যে আনকোটিংটাকে এটাকে তারা প্রিভেন্ট করে। হ্যাঁ, এটা হলো আর্লি স্টেজে, এটা হলো ভাইরাল রেপ্লিকেশনের একটা আর্লি স্টেজ। তো এটা কি করে অ্যামান্টেডিন এবং রিমান্টেডিন, তারা এরা ইনহিবিট করে আনকোটিং বাই ব্লকিং M2 ম্যাট্রিক্স প্রোটিন। ইনহিবিটিং আনকোটিং যেন ভাইরাসের আনকোটিংটাকে প্রিভেন্ট করে বাই ব্লকিং M2 ম্যাট্রিক্স প্রোটিন। হ্যাঁ, আর আমরা আর কি কি অ্যান্টিভাইরাল আরেকটা জানবো যে আমাদের নিউক্লিওসাইড ইনহিবিটরস এগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ আমাদের HIV, তারপর হেপাটাইটিস B ভাইরাস, হেপাটাইটিস C ভাইরাস, এগুলোর ক্ষেত্রে কিছু নিউক্লিওসাইড ইনহিবিটর আমরা ইউজ করি। যেগুলো কি নিউক্লিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করে দেয়। হ্যাঁ, যেমন ইন কেস অফ হার্পিস ভাইরাস, হ্যাঁ, নিউক্লিওসাইড ইনহিবিটরস কি আছে, অ্যাসাইক্লোভির। আমরা হার্পিস ভাইরাসের ক্ষেত্রে এগুলো ইউজ করি। হ্যাঁ, অ্যাসাইক্লোভির, তারপর গ্যানসাইক্লোভির, হ্যাঁ, ভ্যালাসাইক্লোভির। এরা কি করে ইনহিবিশন অফ দা DNA পলিমারেজ অফ হার্পিস ভাইরাস। তো এই যে হার্পিস ভাইরাসের যে এই DNA পলিমারেজটাকে এরা ইনহিবিট করে। হ্যাঁ, ইনহিবিশন অফ দা DNA পলিমারেজ অফ হার্পিস ভাইরাস। হ্যাঁ, ইনহিবিশন অফ দা, এই একটা করে আমরা মেকানিজমে খুব বেশি আমাদের ডিপলি জানার দরকার নাই, শুধু আমরা কোথায় তারা কাজ করতেছে, ইনহিবিশন অফ দা DNA পলিমারেজ। ঠিক আছে, এই আমাদের হলো এই নিউক্লিওসাইড ইনহিবিটর অফ হার্পিস ভাইরাস। হ্যাঁ, হার্পিস ভাইরাসের জন্য যেটা আর কি তারা কি করে ইনহিবিশন অফ দা DNA পলিমারেজ, যেমন অ্যাসাইক্লোভির, গ্যানসাইক্লোভির এবং ভ্যালাসাইক্লোভির। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি নিউক্লিওসাইড, এটা আমরা হার্পিসের জন্য পড়লাম। ইনহিবিশন অফ দা DNA পলিমারেজ অফ দা হার্পিস ভাইরাস কে করে, তাহলে আমরা যে অ্যাসাইক্লোভির, গ্যানসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, পেনসাইক্লোভির, তো এই নামগুলো আমাদের একটু করে মনে রাখতে হবে। আর আমরা কি এখন যদি আমরা বলি যে
আমরা যদি বলি যে নিউক্লিওসাইড ইনহিবিটরস ফর এইচআইভি ভাইরাস আর কি, হ্যাঁ এরা কি কি আছে, যেমন হলো জিডোভুডিন, তারপর হচ্ছে ল্যামিভুডিন, জিডোভুডিন, ল্যামিভুডিন, তারপরে হলো যে ডাইডেনোসিন, ইস্টাভুডিন, হ্যাঁ অ্যাবাকেভির, এই নামগুলা তোমরা একটু কয়েকটা নাম আর কি, আমরা যে রেট্রোভাইরাল যে ড্রাগ এগুলো ইউজ করি কি কি এই নামগুলো জানতে হবে। তো এদের কাজ কি, এই ইনহিবিশন অফ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অফ এইচআইভি ভাইরাস, ইনহিবিশন অফ দ্য reverse transcriptase of HIV virus, হ্যাঁ ইনহিবিশন অফ দ্য ট্রান্সক্রিপ্টেজ অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অফ এইচআইভি ভাইরাস, এগুলো কি কি, জিডোভুডিন, ল্যামিভুডিন, জিডোভুডিন, ল্যামিভুডিন এন্ড অ্যাবাকেভির। এই এখন আর কি আছে আমাদের এখানে, কিন্তু আমাদের রেট্রোভাইরাল ড্রাগ মধ্যে কিন্তু কিছু নিউক্লিওসাইড ইনহিবিটর, আবার কতগুলো আছে নন নিউক্লিওসাইড ইনহিবিটর, সেগুলোর নামও আমাদের কিন্তু জানতে হবে কিছু, যেমন হচ্ছে নেভিরাপিন, তারপরে হলো ইট্রাভিরিন, তারপরে হলো ডেলাভিরদিন, এগুলো হচ্ছে নন নিউক্লিওসাইড ইনহিবিটর। আর আমরা নিউক্লিওসাইড ইনহিবিটর নাম কিন্তু বলে ফেলছি, জিডোভুডিন, ল্যামিভুডিন, এগুলো নিউক্লিওসাইড। আর নন নিউক্লিওসাইড হলো আমাদের এই যে নেভিরাপিন, ডেলাভিরদিন, হ্যাঁ এগুলো দুই একটা নাম শুধু তোমরা জেনে রাখবা। আর এদের মেকানিজম অফ অ্যাকশন এত বেশি জানার দরকার নাই, আমরা যেটা বললাম যে শুধু যে যেমন ইনহিবিশন করে অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অফ এইচআইভি ভাইরাস, এটুকু বললেই মোটামুটি হয়ে যাবে। আর হলো আর কি আছে, ইনহিবিশন অফ দ্য আরএনএ পলিমারেজ অফ হেপাটাইটিস সি ভাইরাস, হ্যাঁ হেপাটাইটিস সি ভাইরাসের কি আছে, নিউক্লিওসাইড ইনহিবিটর, এরা কি করে ইনহিবিশন অফ দ্য আরএনএ পলিমারেজ অফ হেপাটাইটিস সি ভাইরাস, যেমন সোফোসবুভির, হ্যাঁ একটু নামগুলো একটু কঠিন, ড্যাসাবুভির এবং সোফোসবুভির, হ্যাঁ সোফোসবুভির এবং ড্যাসাবুভির, সোফোসবুভির এবং ড্যাসাবুভির। আর আমরা হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যেগুলো নিউক্লিওসাইড ইনহিবিটর ইউজ করি সেটা কি, এগুলো হলো অ্যাডিফোভির এবং এন্টেকাভির, এই এন্টেকাভিরটা খুব ইউজ হয়, হ্যাঁ এন্টেকাভির, তারপর লেমিভুডিন এখানেও ইউজ করা হয়, আর এডিফোভির, হ্যাঁ এগুলো কি করে, এটা হলো ইনহিবিশন অফ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অফ হেপাটাইটিস বি ভাইরাস, হ্যাঁ ইনহিবিশন অফ দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অফ হেপাটাইটিস বি ভাইরাস। এখন আর কি আছে, আমরা হেপাটাইটিস সি ভাইরাসে আর কি ইউজ করা হয়, ইনহিবিশন অফ দ্য NS5A প্রোটিন অফ হেপাটাইটিস সি ভাইরাস, ইনহিবিশন অফ দ্য NS5A প্রোটিন অফ হেপাটাইটিস সি ভাইরাস, এর মধ্যে আছে হলো আমাদের লেডিপাসভির আর অম্বিটসাভির। আর আদার ভাইরাসের জন্য আমরা কিছু ইউজ করি, এটা কি রিবাভিরিন, এটা বলে ইনহিবিশন অফ দ্য নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড ইনহিবিটর কি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস গুলোকে ইনহিবিট করে, হ্যাঁ এটা হলো কি রিবাভিরিন। তো এই মোটামুটি আর কি, তোমাদের এখানে আর বেশি কিছু ভাবে জানতে হবে না, আমাদের খালি এখন ইম্পর্টেন্ট যেগুলা এই যে ইনহিবিটরস অফ, এগুলা মনে পরীক্ষা তো ওভাবে করে আসে না, হ্যাঁ অ্যান্টিভাইরাল ড্রাগস, আমি মোড অফ অ্যাকশন অনুযায়ী যে ড্রাগ গুলো আছে, এই অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন এই ড্রাগ গুলো একটু পড়ে নিবা তোমরা মোড অফ অ্যাকশন অনুযায়ী। আর হলো যে অ্যাকর্ডিং ওই যে যেগুলো ভাইরাল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, এই যে আমাদের যে লেঞ্জ রিভিউতে যে আমাদের যে টেবিল গুলো যে আছে ফিগার গুলো একটু দেখে নিবা, এই নিউক্লিওসাইড ইনহিবিটর তো আমি সবগুলো বলেই দিলাম। আর মোড অফ অ্যাকশন অনুযায়ী আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে অ্যামান্টেডিন, রিভান্টেডিন এগুলা ইউজ করি, আর এইচআইভি এর ক্ষেত্রে আমরা এই যে ইউজ করি হলো যে ইনফুভিরটিট আর হচ্ছে মেরাভিরক, হ্যাঁ এগুলো আমরা ইউজ করি, হ্যাঁ এগুলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন আর কি, হ্যাঁ এগুলো এই মোটামুটি এগুলো জানলেই হবে। আর অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস এর মধ্যে, আর আমাদের যেহেতু এগুলো অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগস, তো তোমরা হলো যে এইচআইভি পড়ানোর সময় তো মনে হয় পড়াইছে তাই না, তারপরে হেপাটাইটিস বি পড়ানোর সময় পড়াইছে রেট্রোভাইরাল ড্রাগস গুলো, ওইখানে যেমন যে আমাদের হার্ট একটা থেরাপি আছে, এটা পড়ছো না তোমরা, হার্ট HAART হার্ট থেরাপি পড়ানো হয়েছে না, হ্যাঁ ওইটা ইম্পর্টেন্ট, মানে এগুলো দেখা যায় স্পেসিফিক ওই এইচআইভি যখন পড়ায় তখন ওই হার্ট থেরাপিটা পড়ায় দেয়, এবং ওখানে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু ধরে, হ্যাঁ হার্ট। আর এখানে আমার যেটা
এই রেট্রোভাইরাসের ইনহিবিটর কি কি আছে, নিউক্লিওসাইড ইনহিবিটরস আর নন নিউক্লিওসাইড ইনহিবিটরস, এই নামগুলা জানতে হবে। যেমন এই যে বলে দিলাম আমি একটু আগে, এই যে জিডোবুডিন, ল্যামিবুডিন, হ্যাঁ, তারপর ডাইডেনোসিন, ইস্টাবুডিন, অ্যাবাকেভির, এগুলো একটু তোমাদের যদি কারো একটু বেশি একটু মানে ভেতরে একটু যদি আরো ডিপলি পড়তে চাও পড়ে নিবা বই থেকে, তাহলে আরেকটু, হ্যাঁ, খুব বেশি এগুলো সব হলো মানে রেট্রোভাইরাল ড্রাগস, মানে এটা কিন্তু এইচআইভি পড়ানোর সময় কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে এগুলো, তাই না? এগুলা কিন্তু অ্যাকর্ডিং এই যে মানে চ্যাপ্টার অনুযায়ী পড়ানো হয়ে গেছে সিস্টেমিক ভাইরাসে, সিস্টেমিক ভাইরোলজিতে আর কি। আর নন নিউক্লিওসাইড ইনহিবিটরস মধ্যে কি নেভিরাপিন, হ্যাঁ, ডেলাভিডিন, ইপাভিরেন্স, আর হলো ইট্রাভিরিন, এইগুলো। আর হেপাটাইটিস বি তো এগুলো তো মনে হয় পড়ানো শেষ, ওগুলো তখনই ওখানে পড়ানোর কথা আর কি, স্যারের পড়ানো হয়ে গেছে। আমি জাস্ট একটু তোমাদের একটা অ্যান্টিভাইরাল ড্রাগস একটা ধারণা দিলাম, হ্যাঁ। অ্যান্টিভাইরাল ড্রাগস এর মানে আমাদের লিমিটেশনটা জানতে হবে, আমরা কেন এত কম অ্যান্টিভাইরাল ড্রাগস বেশি তৈরি করা যায় না, আর অ্যান্টিভাইরাল ড্রাগস কি কি আছে অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু এই যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, নন নিউক্লিওসাইড ইনহিবিটর, রেট্রোভাইরাল বিশেষ করে, হ্যাঁ, এইগুলা একটু তোমরা জেনে নিবা, হ্যাঁ। বলে দিলাম, এগুলো পড়ে নিবা কিন্তু, ঠিক আছে? আর মেকানিজম অফ অ্যাকশন যদি খুব বেশি দরকার নাই। আর আমরা শুধু এই আমাদের যদি যেটুকু দরকার সেটা হলো রেট্রোভাইরাল ড্রাগ গুলো একটু পারলে একটু পড়ে নিতে পারো, অত বেশি জরুরি কিছু না। এই মোটামুটি আজকে তাহলে, হ্যাঁ। আর আজকে আর কিছু পড়াই না, মানে কালকে দেখি হারপিস ভাইরাসটা, কালকে হারপিসটা পড়াবো, ঠিক আছে? কতজন আছো এখন পর্যন্ত? ওই 8 জন। সবাই আসে না ক্লাসে। তো ঠিক আছে, তোমাদের তো পরীক্ষাও, আবার পরীক্ষার পড়াশোনাও পড়ো, ফাঁকে ফাঁকে এগুলোও পড়তে হবে, হ্যাঁ। আর এখন তো বাইরে তো বেশি তো আর করোনা কাল, যেহেতু বাইরে তো আর বেশি ঘোরাফেরা করা হয় না, তো ক্লাসে পড়া একটু পড়ে নিবা একটা টাইমে করে, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, লিভ নিয়ে নিলাম। ওকে।